গোপালগঞ্জ থেকে কি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পতনের সূচনা? শেষের শুরু কি আবার সেই জুলাই মাসেই? 4 জন মৃত, অসংখ্য আহত। আপাতত সরকারি হিসেব এমন হলেও অনেকেই মনে করছেন মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া একটি নাটকীয় ও বিতর্কিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলছে। এই ঘটনাটি শুধু প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বিষয়ক নয়, বরং এর প্রতিফলন ঘটেছে জাতীয় রাজনীতিতে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা ও স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাকি এর মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি গভীর রাজনৈতিক সংকট যা ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারের ভিতকে দুর্বল করে দিতে পারে? আমরা খুঁজে দেখতে চাই, এই ঘটনা কি রাজনৈতিক সমীকরণে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কিংবা জনগণের আস্থা, প্রশাসনিক দক্ষতা এবং নিরপেক্ষতার প্রশ্নে এটি কি নতুন কোনো বাস্তবতা জন্ম দিচ্ছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের গোপালগঞ্জের ঘটনা কি দেশের জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? সে বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ, এবং বাংলাদেশের থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে গেছেন বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক ডেইলি ঢাকা পোস্টের ফাউন্ডিং এডিটর শরীফ শাহাবুদ্দিন। শরীফ সাহেব, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। শরীফ সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার এই যে এতক্ষণ যে বক্তব্য দিলেন আমি একটু শুনতে পাইনি। ওকে, এর আগে শুনতে পারছি, এর আগে শুনতে পেরেছি। ওকে, এখন তাহলে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ শরীফ সাহেব, গোপালগঞ্জের যে সাম্প্রতিক ঘটনার মূল প্রেক্ষাপটটা কি আপনার কাছে একটু জানতে চাইবো। এটা কি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? আবার কিছুই শোনা যায় না, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার মূল প্রেক্ষাপট কি? এটা কি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করেন? শরীফ সাহেব শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। উনি শুনতে পাচ্ছেন না। ওকে, আপনার কাছে আসছি আমি আরেকবার চেষ্টা করব। আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। জানতে চাইছিলাম যে গোপালগঞ্জের যে সাম্প্রতিক ঘটনা হয়েছে তার মূল প্রেক্ষাপটটা কি বলে মনে করেন? এটা কি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? আপনি দেখুন, গোপালগঞ্জে বর্তমান বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার, ইউনূসের সরকার যে ধরনের মানে পৈশাচিক হত্যাকাণ্ড, যেভাবে যে নির্মমতা গোপালগঞ্জে ঘটিয়েছে, এটা এই ৭১-এর সেই পাক বাহিনীর অত্যাচারের কথাই মনে করিয়ে দেয়। বাংলাদেশের সেনাবাহিনী যে এইভাবে এখানে এই ভূমিকা নিতে পারে, এটা কিন্তু সাধারণ মানুষ মোটেই আশা করেনি। তো এখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনী তাদের ভূমিকা একই মনে হচ্ছে। ইউনূস যেমন দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, ঠিক অনুরূপ ভাবে যে ইউনূসের যে পেটোয়া বাহিনী একটা নতুন দল গঠন করেছে, রাজনৈতিক দল, যেটার এখনো নিবন্ধ হয়নি এবং কিচ্ছু হয়নি, এখনো তারা দে আর নট লিগাল, এটা পলিটিক্যাল পার্টি এটা হিসেবে তারা এখনো ইমার্জ করেনি। অথচ তাদের পক্ষে সেনাবাহিনী, সরকার, অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে তাদেরকে পাহারা দিয়ে, ভিআইপির মতো পাহারা দিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখছেন ফুটেজে, গোপালগঞ্জের সাধারণ মানুষ, তারা জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওরা যখন কথা বলছে, তখন সেই মানুষের, সাধারণ মানুষের, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি জানি, আমার সাথে ওদের সবসময় যোগাযোগ হচ্ছে। ওরা বলছে যে তারা এসে মিটিং করে যাক শান্তিপূর্ণ ভাবে, আমাদের কোনো বক্তব্য নাই। আচ্ছা, কিন্তু যারা
আর ওখানে আপনি জানেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী সংগঠন যেগুলো আছে এই গত 15 দিন ধরে প্লেন ক্লথ সার্ভিসম্যান, যারা আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, বিভিন্ন লোকজন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে, গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে তল্লাশি করে একেবারে ওই গোপালগঞ্জ ছাড়া করে দিছে আওয়ামী লীগের যে সংগঠনের লোক। আচ্ছা, এখন আছে সাধারণ মানুষ, তাও সাধারণ মানুষের অনেকও তাদের ঘুম নাই, রাতের বেলায় গিয়ে বাসায় গিয়ে এই ঘটনার আগের থেকে এরা যে প্রস্তুতি চলছে যে একটা বড় ধরনের একটা নিপীড়ন, নির্যাতন, যার জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোন লোক এখানে নেই, ছাত্রলীগের আছে সাধারণ মানুষ। গোপালগঞ্জের মানুষকে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর বেলায় তারা দে আর ভেরি সেন্সিটিভ, তারা বঙ্গবন্ধুকে তারা তাদের হৃদয়ে লালন করে। না, তাহলে শরীফ সাহেব এখানে প্রশ্ন হচ্ছে, শরীফ সাহেব আমি আপনাকে একটু আটকাবো এই মুহূর্তে। এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে ইউনিস প্রশাসন এবং সেনাবাহিনী এই ধরনের একটা ঘটনা কেন ঘটালো, মাফ করবেন, এই ধরনের একটা ঘটনা কেন ঘটালো? আমি বলছি যে এই সরকার যে ঘটনা ঘটিয়েছে, এটা এখান থেকে আপনার তাকে একটা সুষ্ঠু, এই সরকার নির্বাচন করবে না, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন না দেওয়ার জন্য অজুহাত খুঁজছে এবং তারা প্রভোকেটিভ ব্যবস্থা মেজার্স নিছে। তারা এই ছেলেপেলেদের দিয়ে যে প্রভোকেটিভ বক্তব্য দিয়েছে, যার কারণে গোপালগঞ্জের মানুষ, তারা সাধারণ মানুষ, তারা প্রতিবাদ করছে। সেই সাধারণ মানুষের উপরে আর্মি যেভাবে অত্যাচার চালিয়েছে, এটা একটা বড় ধরনের ঘটনা এবং এটাকে দেখিয়ে ইউনূস প্রশাসন তারা বলবে কি যে এখন নির্বাচন করা সম্ভব না, এটা তাদের নির্বাচন না করার একটা অজুহাত। ওকে, আসবো আপনার কাছে শরীফ সাহেব। আমি যেভাবে আর্মি যেভাবে অত্যাচার করছে, যেভাবে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এইটা কিন্তু বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের আপনার টার্নিং পয়েন্ট এসে গেছে। এখন বাংলাদেশের আর্মি যারা জঙ্গি জিহাদিদের সমর্থন করে, এই সরকার তো জঙ্গি জিহাদিদের সরকার, এদের সমর্থনে সাধারণ মানুষের উপর যখন হামলা করছে, এই সেনাবাহিনী বিদেশিদের কথা মতো, যেখানে সাধারণ সরকারকে সমর্থন না করে বলে যে আমরা মানুষের উপর গুলি চালাবো না, কিন্তু এখন তারা কেমনে মানুষের উপর গুলি চালাচ্ছে। এই সেনাবাহিনী কিন্তু অলরেডি তারা প্রমাণ দিয়েছে যে তারা জঙ্গি জিহাদিদের, বাংলাদেশের এই সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ জঙ্গি জিহাদিদের সমর্থক হিসেবে এই সেনাবাহিনীকে দেখতে চায় না। তার মানে দেশ কিন্তু বড় ধরনের একটা ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী, একটা দেশের সেনাবাহিনী হচ্ছে তার রক্ষা কবচ। সেই সেনাবাহিনী যদি তাদের দুই ধরনের ভূমিকা, তাদের জঙ্গি জিহাদি ভূমিকা প্রমাণিত হয়, তাহলে তো সেনাবাহিনী সম্পর্কে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে জনগণ কিন্তু সেইভাবেই সেনাবাহিনীকে বিবেচনা করবে। ওকে, আমি আসবো শরীফ সাহেব আপনার কাছে আসবো আমি আরেকবার। সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হবে সব জায়গায়। আমি আপনার কাছে আসবো শরীফ সাহেব। এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এই সেনাবাহিনী তাদের ইমেজ একেবারে ধ্বংস করে ফেলছে। ওকে শরীফ সাহেব, আমি আসবো সেনাবাহিনীর বিষয়ে আসবো আমি আপনার কাছে আরেকবার। আমাদের সঙ্গে ডক্টর অভিজিৎ চন্দ্র রয়েছেন, আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ। ডক্টর চন্দ্র, এই যে অন্তর্বর্তী সরকারের কার্যকারিতার উপর একটা এই মুহূর্তে প্রশ্নবোধক চিহ্ন তো বরাবর ছিল, নিরপেক্ষতার উপরও বরাবর ছিল, প্রথম দিন থেকেই ছিল, কিন্তু এখন সেনাবাহিনীর উপরও কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীও প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাংলাদেশের মানে পরিস্থিতি আদৌ তাহলে কোন দিকে যাচ্ছে? এটা কি শুধুই মাত্র সরকার, অন্তর্বর্তী সরকার এই যে নির্বাচন না করানোর কৌশল বলে মনে করছেন, নাকি অন্য কিছু আছে? দেখুন, এখানে অনেকগুলো অসাধারণ ঘটনা ঘটেছে। প্রথমত, শেখ হাসিনা সরকার পতনের পর বা সরিয়ে দেওয়ার পর জোর করে এই প্রথম সরাসরি আওয়ামী লীগ পন্থী লোকেরা রুখে দাঁড়িয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় যারা বর্তমান সরকারের কাছের লোক তারা সব গেছিল
যা বিপ্লবী বলে, তাদের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়িয়েছে। এবং রুখে দাঁড়িয়ে তারা যে কাজটা করতে চেয়েছিল গোপনে, যে বঙ্গবন্ধুর ক্ষতি করতে চেয়েছিল, মানে যে ওখানটা ওনার কবরস্থানটা আছে বা যা শোনা যাচ্ছে, সেটা প্রতিহত করেছে। এক। দুই, আরেকটা অসাধারণ ঘটনা, সাধারণত দেশের কোন লোক ভিআইপি হোক, সে যদি যায় তার পেছনে পুলিশ প্রশাসন থাকে। রাষ্ট্রপতি হলে সেখানে হয়তো মিলিটারি যায়। এইখানে যারা গেছে তারা তো সেই অর্থে বড় কোনো কেউ নাই। সার্জি সালাম তো কোনো বোধহয় এই মুহূর্তে বাংলাদেশ সরকারেও নেই, নাহিদ ইসলামও নেই, এরা সব কেউ নেই, একজনকে দূরে থাকতে পারে। এদেরকে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে সাধারণত দেশের ভেতরের সুরক্ষা সামলায় পুলিশ, পুলিশের উপর এখন ভরসা নেই, পুলিশ এখন সেই জায়গায় নেই, ফলে সেনাবাহিনী দিয়ে ওদের কাজটা করতে হচ্ছে। নাম্বার 3, দেখা গেছে সরাসরি গুলি চালিয়ে, আমরা সাধারণত দেখি গুলি চালায় কোমরের নিচের অংশে, সরাসরি গুলি চলে অনেকে 5 জন মারা গেছে, প্রচুর আহত হয়েছে। কোন একটি দল সভা করছে, তার বিরুদ্ধে আরেকটা দল আসছে আন্দোলন করে, ওই দলের হয়ে সামরিক বাহিনী গুলি চালাচ্ছে। এইটা তো আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজ, এইটা তো এক পেশে হয়ে গেল। ঠিক। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকেই প্রশ্ন করছেন যে রাজনৈতিক দল সমাবেশ করছে, সেখানে অন্য রাজনৈতিক দল আসছে, সেখানে সেনাবাহিনী সেই জায়গায় অলরেডি প্রিপেয়ার্ড কিভাবে থাকে? সবচেয়ে বড় কথা এটাই প্রমাণ, এটা তো যুদ্ধ নয়, এটাই প্রমাণ করে বাংলাদেশের তাও সেনাবাহিনী সাজোয়া গাড়ি নিয়ে সেটাই প্রমাণ করে বাংলাদেশের যে পুলিশ বা সাধারণ প্রশাসন এই মুহূর্তে খুব দুর্বল অবস্থায় আছে, এইটা প্রমাণ করে। এবং যেখানে দেখা যাচ্ছে যারা বর্তমান সরকারের কাছের লোক, তাদেরকে সুরক্ষা দিতে সেনাবাহিনীকে নামতে হচ্ছে, এবং সাধারণ লোকদের যারা প্রতিবাদ করছিল, প্রতিহত করছিল, তাদের বাঁচানোর জন্য একটা সাজোয়া গাড়ি করে নিয়ে যাচ্ছে। সেখানে সাধারণ লোকদের সুরক্ষা তো কিছুই নেই আমরা ধরতে পারি। নির্বিচারে গুলি করে মারা হলো সেটা আমি দেখতে পাচ্ছি সাধারণ। এক। দুই, এইখান থেকে আমার মনে হচ্ছে টার্নিং পয়েন্ট হলেও হতে পারে, কারণ এতদিন পর্যন্ত এক পেশে আওয়ামী লীগ বা যারা স্বাধীনতাপন্থীদের ছিল বাংলাদেশে, তারা এক পেশে ওরা মার খাচ্ছিল বা ধরপাকড় চলছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি তারা ওদেরকে চ্যালেঞ্জ করছে। ওকে, শরীফ সাহেব আছেন কিনা আমার সঙ্গে? শরীফ সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শরীফ সাহেব, টার্নিং পয়েন্ট বলা হচ্ছে, অভিজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক বিষয় বিশেষজ্ঞ শিক্ষাবিদ, উনি বলছেন এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এই ঘটনার পর মোহাম্মদ ইউনূসের উপর জন আস্থা মানে আর কি আছে বলে বাংলাদেশের মানুষের মনে হয়? যাও কিছুটা ছিল। আপনি শুনতে পাননি যেটা বলছিলাম, যে এই মুহূর্তে এটা কি টার্নিং পয়েন্ট বলছেন আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন গেস্ট, উনি বলছেন এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের যে এই মুহূর্তে পরিস্থিতি চলছে। এখন এই ঘটনার পর মোহাম্মদ ইউনূসের ওপর জন আস্থা, দেশের মানুষ আর কতটা আছে বলে মনে করেন, জনগণের আস্থা? এটা ঠিকই টার্নিং পয়েন্ট। এটা রাজনৈতিক ভাবে বাংলাদেশের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট দুই দিক দিয়ে। যেমন বাংলাদেশের সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে যে বর্তমান এই জঙ্গি জিহাদি সরকার সে দেশ বিক্রি করতেছে একদিকে, অন্যদিকে এই সেনাবাহিনীকে লেলিয়ে দিচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। এখন এটা একেবারে সকলের কাছে ক্লিয়ার। এখন মানুষের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। তো মানুষ যখন একটা সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, ওই সরকারটা আবার যখন ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তখন আপনাকে এই সরকারকে কিন্তু অনেক স্পেস দেওয়া হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে, 1 বছরের বেশি। তার মরাল অব্লিগেশন ছিল শুধু একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কন্ডাক্ট করে। এই অন্তর্বর্তী সরকারের কাজই হচ্ছে এরা অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের খুশি মতো এরা কাজ করবে, তাদের সন্তুষ্টিতে, প্রেসিডেন্টের সন্তুষ্টিতে এরা কাজ করবে, এবং এদের একমাত্র কাজ ছিল একটা ইলেকশন কন্ডাক্ট করা। হ্যাঁ, ইলেকশনে যদি কোনো সমস্যা থেকে থাকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে
তারা একটা 1 মাসের ভিতরে একটা সুন্দর একটা মডালিটি তৈরি করতে পারতো, সেটা তা করেনি। তারা কিন্তু একেবারে আউট অ্যান্ড আউট একটা ষড়যন্ত্রে লিপ্ত একেবারে ফ্রম ডে ওয়ান। এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিক্রির জন্য তার মাথার ভিতরে যে কাজগুলো আছে, তাকে যে এজেন্ডা দেওয়া হয়েছে বিদেশ থেকে, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য সে সদা ব্যাপৃত। সে কিন্তু এদেশে একটা ইলেকশন করার জন্য আসে নাই, লন্ডনে বসে যে কথা দিয়ে এসছে সে কথাও সে রাখে নাই। এটা একেবারে পরিষ্কার যে ইউনূস বাংলাদেশের উপরে জেকে বসেছে, এটা সাধারণ মানুষও বুঝে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো বোঝে। তার ওই হাতের কয়েকটা নড়ি ছাড়া সে যে তৈরি করছে, যে কয়েকটা জঙ্গি জিহাদিদের দিয়ে যে একটা নতুন দল করছে, এরা ছাড়া, এবং জামাত ইসলাম কিন্তু তাদের ভিন্ন। তারা মনে করছে যে এইবার তারা স্বাধীনতা যুদ্ধে যে পরাজয়, সেই পরাজয়ের একটা প্রতিশোধ তারা নিবে। এটা অল আউট তাদের একটা পাকিস্তান অ্যালায়েন্স, তারপরে তাদের যে আইএসআই অ্যালায়েন্স, সবকিছু মিলে এবং আর্মির ভিতরে যে অ্যাক্টিভিটিস সব মিলে এটা কিন্তু একটা এমন পর্যায়ে আছে, ওরা 25 লক্ষ আর্ম ক্যাডার তৈরি করছে জামাত। কি জন্য 25 লক্ষ আর্ম ক্যাডার তৈরি করছে? তার মানে তারা শুধু বাংলাদেশ না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভারতের 17 লক্ষ আর্মি আছে সব মিলে, আর ওরা 25 লক্ষ করছে। কাজে ওরা তো যুদ্ধ করতেই পারে, এই মানসিকতা। প্লাস পাকিস্তান আছে, পাকিস্তানের মিসাইল আছে, নিউক্লিয়ার মিসাইল, সব মিলিয়ে তারা কিন্তু এবার তাদের যে এক্সপোজার, এই এক্সপোজার থেকেও সাইকোলজিক্যালি তারা কিন্তু এখান থেকে তারা কিন্তু পিছু হটতে পারছে না, কারণ তারা দে আর এক্সপোজড। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত করছে, আমার জাতীয়তাবোধের বিরুদ্ধে আঘাত করছে, আমার 21-এর উপর আঘাত করছে, আমার সকল ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য সবকিছুর উপর আঘাত করছে, আমার নারীদের উপরে, নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সবকিছুর উপরে তারা তালেবানি কায়দায় তারা তাদের অলরেডি তাদের মুখোশটা উন্মোচন হয়ে গেছে। এখন তারা কিন্তু নর্মালে ফিরে আসতে পারবে না, তারা একটা যুদ্ধে যাবে এবং সব সময় তারা ক্ষমতায় থেকেই তাদের সেই জামাতের জঙ্গি জিহাদিদের লোকরা সেই ফ্রম ডে ওয়ান তারা কিন্তু একটা সিভিল ওয়ারের কথা বলে আসছে, সিভিল ওয়ারের প্রস্তুতি চলছে। এখন বাংলাদেশের মানুষ এই গোপালগঞ্জের বিষয়টা দেখে তারা বুঝতে পারছে যে বাংলাদেশের এই ওদের সাথে সেনাবাহিনীর একটা বিরাট অংশ এদের সাথে আছে। ওকে, তা না হইলে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে আঘাত করতে পারে না। দিস ইজ এ টার্নিং পয়েন্ট, এবং এখান থেকে আপনি দেখবেন খুব শীঘ্রই মানুষ তার লাইন অফ ডিমার্কেশনটা তারা ড্র করে নেবে। তাহলে এখান থেকে গোপালগঞ্জের ঘটনায় কি মোহাম্মদ ইউনূসের পতনের শুরু বলে ধরে নেব আমরা? গোপালগঞ্জের ঘটনা কি মোহাম্মদ ইউনূসের পতন বলে শুরু আমরা এটা ধরে নেব? অবশ্যই মোহাম্মদ ইউনূসের পতন অবশ্য অনেক আগের থেকেই হওয়ার কথা ছিল, কিন্তু লন্ডন বৈঠকের পরে সে একটু গ্রাসপিং আওয়ার পাইছে বলে মনে হয়। লন্ডন বৈঠকের কারণে বিএনপির মধ্যে একটা বড় দল, সে যখন তার সাথে গোপনে কথা বলছে তখন মানুষের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো সেই কনফিউশনটা এখন আর থাকছে না, কারণ ইউনূস তার এজেন্ডা নিয়েই চলবে। এই যে ইউনূস কিন্তু বিএনপি বা অন্য কোন সংগঠনের এজেন্ডা নিয়ে কাজ করবে না, এখানে কোনো ইলেকশন সে দিবে না, তার এজেন্ডা নিয়েই সে ব্যস্ত আছে, সেটাই করবে। যার জন্য দেশ একটা সরাসরি যুদ্ধের ভিতরে ঢুকে পড়লে, সিভিল ওয়ারের ভিতরে ঢুকে পড়লে তো তার এজেন্ডা বাস্তবায়ন করতে সুবিধা হবে। তার এজেন্ডা গুলো কিন্তু তাকে তো পার্লামেন্ট লাগবে না, তার কিচ্ছু না, সে একটা চুক্তি করে ফেলে। এর ভিতরে সে কিছু আনডিসক্লোজেবল চুক্তি করে ফেলছে, শুধু করিডোর এবং পোর্ট নয়, আনডিসক্লোজেবল যে চুক্তি করছে সেটাতে বাংলাদেশ ইচ্ছা করলেই সকলের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই ধরনের চুক্তি সে অলরেডি করছে বলে প্রকাশ আমরা জানতে পেরেছি। তো সেই দিক দিয়ে এখন ইউনূসের হচ্ছে তার টার্গেট যত দ্রুত সে এই ঘোলা পানিতে মাছ শিকারের জন্য সে এগিয়ে যাচ্ছে, কিন্তু দেশটা আসলে একটা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। ওকে শরীফ সাহেব, আপনি শরীফ সাহেব সঙ্গে থাকুন, আপনি আমার অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে আসছে। ডক্টর চন্দ্র একদম খুব ছোট্ট করে, এই যে বলছে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, 25 লাখ জামাতের এটা কতটা ভয়ানক হতে পারে বাংলাদেশের জন্য আগামী দিনে, এবং
এই ঘটনা কি সত্যি একটা সম্ভাব্য পতনের ইঙ্গিত দিচ্ছে গোপালগঞ্জের ঘটনা, মানে ইউনিস প্রশাসনের? আমি তো বললাম গোপালগঞ্জের ঘটনা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট। যারা এখন বাংলাদেশ সরকার চালাচ্ছে তারা কেউ বাংলাদেশের লোক নয়, কেউ আমেরিকা থেকে এসছে, কেউ লন্ডন থেকে এসছে, কেউ অস্ট্রেলিয়া থেকে এসছে, কেউ সুইডেন থেকে এসছে। তারা হয়তো বাংলা ভাষায় কথা বলে বাঙালি, কিন্তু তারা বর্তমান নাগরিকতা কিন্তু বাংলাদেশের থেকেও ওইখানে বেশি। ফলে ওদের কোনো দায় নেই বাংলাদেশ মানে জনগণ খেলো কি খেলো না, ভালো রইলো কি রইলো না, একটু সমস্যা দেখলেই ওরা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাবে। এইটা কিন্তু ঘটনা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার 2, বাংলাদেশের যে বর্তমান অবস্থা অর্থনৈতিক সামাজিক খুব খারাপ অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। নাম্বার 3, বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতবর্ষ, ভারতবর্ষ বাংলাদেশের 3 দিক ঘিরে রেখেছে। যেই দিকটা বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের সমস্যা বার্মা, সেখানে বিশাল গন্ডগোল চলছে রোহিঙ্গা নিয়ে। ফলে রোহিঙ্গাকে প্রমোট করতে গিয়ে এখন মায়ানমারের সাথে মানে বার্মার সাথে বাংলাদেশের কিন্তু খুব খারাপ সম্পর্ক। মায়ানমার বাংলাদেশের দূতকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে সরকার সেমন জায়গায় নেই। এইখানে যদি ইসলামিক কোনো কিছু আসে চীনও ভালোভাবে মেনে নেবে না। ফলে দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে এইখানে সে ইউরোপই বলুন আর আমেরিকাই বলুন বা ইসলামিক কোন কান্ট্রি বলুন, তারা চেষ্টা চালাতে যায় এটা বেশি দিন টিকবে না। আর বাঙালি যে সত্তা, বিশেষ করে 71 সালের পর যে বাঙালি রাষ্ট্রের জন্ম হয়েছিল, প্রচুর লোক সে সত্তায় বিশ্বাস করে। সেখানে কোনো ধর্মান্ধ সরকার তারা কখনো মনে প্রাণ মেনে নেবে না। আজকে যে এখানে যে সরকার বসেছে, ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন আন্দোলন যে করেছিল, সেখানে প্রচুর মহিলা যোগ দিয়েছিল, নারী যোগ দিয়েছিল। আস্তে আস্তে করে দেখবেন ওদের যে আন্দোলন মিছিলগুলোতে নারীদের সংখ্যা খুব কমে গেছে। নারীরা বুঝতে পারছে যে আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। বাঙালিদের কিন্তু এই সমান অধিকার চলছিল। এই নারীরা, সংখ্যালঘুরা, বিশেষ করে যারা ওদের মতবাদ মানে না, এই লোকগুলি এক হচ্ছে, হয়ে গেছে অলরেডি। আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি ওরা কিন্তু বুঝতে পারছে না কিভাবে করবে। গোপালগঞ্জ চোখে আঙুল দেখিয়ে দিল, যদি আমরা এক হই তাহলে এদেরকে আটকানো যায়। এদের পেছনে এখন কোন সুরক্ষা লোক নেই। মিলিটারিকে নিয়ে আসতে হচ্ছে বাঁচানোর জন্য। মিলিটারি বেশি দিন থাকবে না, কারণ ওদের ট্রেনিং অন্যরকম। আজকে এই ঘটনার পর মিলিটারির মধ্যে গন্ডগোল হবে, ওদের সম্মুখীন হতে হবে কিছু লোকের কাছে যে কিভাবে তুমি সাধারণ লোকে গুলি করলে কেন। ঠিক, এটা ঘটনা। আমি আবারও বলছি, এইটা দেখবেন, এইটার যে এবং এটা শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক মহলে এটা কিন্তু ছড়ে গেছে সবখানে। কিন্তু হিউম্যান রাইটস শুরু করে সবাই কিন্তু দেখছে ব্যাপারটা, সবার নজর আছে এই মুহূর্তে। কিন্তু গোপালগঞ্জ কিন্তু গোটা বিশ্বের নজরে। শরীফ সাহেব, একদম 1-2 মিনিট সময় আছে আমার অনুষ্ঠানের হাতে। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে করতে, বাংলাদেশের আপনি যেটা বলছিলেন, আপনার নজরে কি ভবিষ্যৎ দেখছেন আগামী কয়েকদিনের মধ্যে, আর পাশাপাশি দেশের জনগণের কি করা উচিত বলে মনে করেন এই মুহূর্তে আপনি? শরীফ সাহেব, আপনি যদি শুনতে পান, বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখছেন আপনি আগামী কয়েক মাসের মধ্যে, এবং দেশের জনগণের কি করা উচিত বলে মনে করেন? চলুন, শরীফ সাহেব শুনতে পাচ্ছেন না। ডক্টর চন্দ্র, একই প্রশ্ন আপনার কাছে থাকবে, কি ভবিষ্যৎ দেখছেন আগামী কয়েক মাসের মধ্যে? বাংলাদেশে একটা প্রচন্ড সংঘর্ষ শুরু হবে নিজেদের মধ্যে, যারা সরকারে আছে আর যারা সরকারে নেই। ওকে, সিভিল ওয়ার বলছেন আপনি, যেটা সিভিল ওয়ারের মতো শুরু হবে। এর মধ্যেই শুরু হবে, এর মধ্যেই শুরু হবে, প্রচন্ড গন্ডগোল শুরু হবে। এর মধ্যে বর্ষাকাল, নদীগুলো ফুলে আছে, চারদিকে প্রচুর বন্যা হচ্ছে। সামরিক বাহিনী ওদেরকে দিয়ে ওরা কি যারা বন্যা আক্রান্ত তাদের সাহায্য করবেন, এইসব কাজ করবে। আমি আবারও বলছি, আগামী 2-3 মাস প্রচন্ড ঝুঁকিপূর্ণ বাংলাদেশের পক্ষে, এবং এইটা যদি বাংলাদেশ সঠিকভাবে সামলাতে না পারে, বাংলাদেশ রাষ্ট্রে কিন্তু প্রচুর ক্ষতি হবে, সাধারণ লোকদের ক্ষতি হবে। ওরা কিন্তু যে যার দেশে চলে যাবে, যারা যেখান থেকে এসছে। নাম্বার টু, বাংলাদেশের ছবি কিন্তু আন্তর্জাতিক মহলে খুব খারাপ হচ্ছে। এই যে ঘটনাগুলি ঘটছে বর্তমানে, কোন রাষ্ট্র কিন্তু কোনো কথা বলে না, মানে বাংলাদেশকে এখন খরচের খাতে ফেলে দিয়েছে। কিছু হোক না হোক, কোনো মাথা ব্যথা। তাতে বাংলাদেশের আগামী দিনে খুবই দুর্বিষহ কন্ডিশন হবে। কোন জায়গা থেকে কোন ধরনের সাহায্য, কোন ধরনের হেল্প পাবে না বাংলাদেশ, কোনো অবস্থায় পাবে না। শরীফ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শেষবার চেষ্টা করছি। শরীফ সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? শরীফ সাহেব, বাংলাদেশের আগামী কয়েকদিনের মধ্যে ভবিষ্যৎ কি দেখছেন, আর দেশের জনগণের এই মুহূর্তে কি করা উচিত বলে আপনার মনে হয়?
এখন থেকেই বাংলাদেশের এই সামনে যে দিনগুলো আসছে এই দিনগুলো খুবই ভয়াবহ এবং খুবই ডিসাইসিভ বলে আমার কাছে মনে হচ্ছে। তার কারণ পলিটিক্যাল যে আনরেস্ট এবং যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে টোটাল বাংলাদেশটা এখন একটা ইয়ার ভিতরে আছে। আপনার যে কি বলে এটাকে আপনি বলতে পারেন সাধারণ মানুষ জাহান্নামের আগুনে পড়ছে। তো সেই অবস্থা থেকে মানুষ তো একটা পরিত্রাণ চায়। আর গোপালগঞ্জের এই ঘটনা এখন থেকে মানুষকে এবং রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পেরেছে যে এখানে আসলে কোনো নির্বাচন দেওয়া হবে না, তাই তারা তাদের পথ তারা বেছে নিচ্ছে এবং একটা বড় ধরনের আপনার সহিংস ঘটনার দিকে দেশ, মোটামুটি সিভিল ওয়ারের দিকে দেশ এগিয়ে চলছে। এটাই সংক্ষেপে এই কথাই বলা যায়। অসংখ্য ধন্যবাদ শরীফ সাহেব আমাদের সঙ্গে থাকার জন্য, আজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ডক্টর চন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আজ এই বিষয়ে আলোকপাত করার জন্য। অবশ্যই বাংলাদেশ নিয়ে আমরা চোখ রাখছি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের গোপালগঞ্জে যা হয়েছে গোটা বিশ্ব তা জানে। শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের যে পাকিস্তানি দোসররা বা উগ্রবাদের দোসররা যাই ভাবুক না কেন, গোটা বিশ্ব কিন্তু দেখছে বাংলাদেশে কি হচ্ছে, কিভাবে সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, কিভাবে একটি রাজনৈতিক দলের তকমা দিয়ে দেশের জনগণকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে, তা কিন্তু গোটা বিশ্ব দেখছে। আগামী দিনে মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালাতে পারবেন কিনা সেটাও কিন্তু অনেকে এখন সন্দিহান হয়ে পড়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জের সেনাবাহিনী কি করলো? এটা কি গোটা সেনাবাহিনীর চিত্র কি এমনই তাহলে বাংলাদেশে এখন? সেটা কিন্তু ভাববার বিষয়। নাকি সেনাবাহিনীর একটা অংশের এই কার্যকলাপে গোটা সেনাবাহিনীতে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিন? এমন নানান প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। তাই বাংলাদেশের এই পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন খবর, আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।